শহরে ভাবুন, কলকাতার এই হচ্ছে না, তাই হচ্ছে না, বাংলার এই হচ্ছে না, মানে অভিভূত হয়ে যাচ্ছেন। ওখানকার প্রত্যেকটা জিনিস ছুঁয়ে দেখতে চাইছেন। পুরনো কলকাতায় অনেক কিছু আমাদের ভালো লাগে না, সেগুলোও ওনার ভালো লাগছিল। পজিটিভ স্পিরিট বা পজিটিভ জাগালো। কেন যে ট্রিকল ডাউন করে না, এটা কিন্তু এটা খুবই ভাববার বিষয়। তো আজকে যখন একেবারে আমরা আরেকটা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন মনে হবে এই প্রধান শত্রুতাকে চিহ্নিত করা রাজনীতিতে এটা কিন্তু খুব জরুরি। ঠিক নির্বাচনের মুখে দাঁড়িয়ে এইগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা, চিহ্নিতকরণ করা, হতাশা কাটিয়ে একটা আশার সঙ্গে এই অন দ্যাট স্পিরিটেড নোট শেষ করব। নমস্কার, ক্যান্ডিডলি ইয়োর্সের আবার একটা সম্পূর্ণ নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এটা হেডলাইন্স কলকাতায় যেমন দেখা যাবে, হেডলাইন্স বিজনেসে দেখা যাবে। এখন যেটা আমি বারবার বলে আসছি, এখন জিও টিভি যাদের আছে তারা জিও টিভিতেও আমাদের ফলো করতে পারেন, দেখতে পারেন। জিও টিভি প্লাসেও দেখা যাচ্ছে, ডেলি হ্যান্টেও দেখা যাচ্ছে লাইভে। আজকে তো সারাক্ষণ আমরা একটা যে নেগেটিভিটি, একটা সর্বগ্রাসী নেতি নেগেটিভিটির মধ্যে বাস করি। হয়তো কোথাও না কোথাও হয়তো একটা বড় অংশের বাঙালি এর মধ্যে থাকতেই কিরকম একটা ওই যেটাকে দুঃখ বিলাসিতা বলে, হ্যাঁ, ওই বিলাসিতা ও নেগেটিভিটি বিলাসিতার মধ্যেও আমরা থাকতে ভালোবাসি, সেটাই পছন্দ করি। তো আজকে একটা একটু পজিটিভ টোনে একটা এমন ঘটনা, একটা অ্যানেকডোট বলতে পারেন, যেটা না বলে পারছি না। একেবারেই 2-3 দিন আগের ঘটনা। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি তার স্ত্রীকে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসছেন কিডনি ট্রান্সপ্লান্টের জন্যে এই কলকাতা শহরে, ভাবুন। এবং যিনি এসছেন তিনি কিন্তু গোল্ডম্যান স্যাক্স, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। সেই গোল্ডম্যান স্যাক্সটা একটা বহুজাতিক, মানে খুবই বড় একটা ওই ইনভেস্টমেন্ট ট্রেডিং সংস্থা। সারা পৃথিবীতে যারা এই আর্থসামাজিক ব্যবস্থাকে কন্ট্রোল করে মনে হয় তাদের মধ্যে একটি অন্যতম। ভারতবর্ষে ওদের বিরাট প্রেজেন্স এবং অপারেশনস আছে। তার একজন খুবই উচ্চপদস্থ কর্তা ব্যক্তি বলতে পারেন, তিনি এসেছিলেন অন্য একজন মারফত। কলকাতার একজন খুব নামকরা নেফ্রোলজিস্ট তার সন্ধান পেয়ে তার কাছেই, ডক্টর প্রতিম সেনগুপ্ত, তার কাছেই ওনার ট্রান্সপ্লান্ট হওয়ার জন্য। তো এই আমার একটা সুযোগ হলো ওনার সঙ্গে দেখা করার, আলাপ হওয়ার। গোল্ডম্যান স্যাক্স থেকে এসছেন শুনে গিয়েছিলাম। তো যা হয়, সন্ধেবেলার একটা আড্ডাতে যখন আমরা বেশ কিছু বাঙালি, আমি তার মধ্যে ইনক্লুড করছি না নিজেকে, কারণ আমি একটু বেশি রকম অতিমাত্রায় আশাবাদী। আর বাকি বাঙালিদের যেটা হয়, জড়ো হলেই একটু অনেক সময় নেগেটিভ একটা আলোচনা হতে থাকে, যে কলকাতার এই হচ্ছে না, তাই হচ্ছে না, বাংলার এই হচ্ছে না, একটা গেল রব। তো সেই মুহূর্তেই যখন উনি এলেন, ওনার সঙ্গে কথা হতো, সবাই যেটা হয়, প্রথম প্রশ্নটাই ছিল যে কলকাতা আপনার কেমন লাগছে, এই প্রথম এলেন কি না। উনি কিন্তু খুব সুন্দরভাবে তার একটা জবাব দিয়েছিলেন যে কলকাতা আমি কখনো আসবো ভাবিনি, সেইভাবে আসতে চাইওনি, যদি না আমার স্ত্রীর এরকম একটি ঘটনা ঘটতো, এবং এমন একজনের থেকে রেফারেন্স নিয়ে কলকাতার এখানে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আসতাম। তো বললেন আই এম এ কোয়ান্ট, অর্থাৎ উনি তো ওই ট্রেডিংয়ে থাকেন, সবসময় নাম্বার ক্রাঞ্চিং করেন। বললেন ম্যাথমেটিক্সের ছাত্র। তো আমি ওই কোয়ান্টে আমাদের যেটা বলে, ইটস আইদার 0 or 100, নাথিং ইন বিটুইন। তারপরে উনি যেটা বললেন, ওয়েন আই কেম টু ক্যালকাটা, আমার কাছে পারসেপশনটা ছিল 0। তো অ্যাজ আই এম সেট টু গো ব্যাক, আই এম গোয়িং ব্যাক উইথ পারসেপশন লেভেল অ্যাট 100। 0 থেকে 100 এই পারসেপশন নিয়ে এসছেন। তো ন্যাচারালি আমাদের কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। আমরা জানতে চেয়েছিলাম যে কীভাবে এতখানি পারসেপশনটা চেঞ্জ হলো। অনেকেই নাক সুটকাবেন, কারণ আমরা আমাদের নিন্দা, নেতিবাচক আলোচনাটাই শুনতে ভালোবাসি। সেখানে এইরকম একজন মানুষ এই কথাটা বলছেন। তো উনি যেটা বলেছিলেন যে আমি যখন কলকাতায় আসছিলাম, তখন চতুর্দিক থেকে, বিশেষ করে ওখানেও বেশ কিছু অনাবাসী যারা এইসব নিয়ে আলোচনা করেন, যেরকম একটা পারসেপশন নিয়ে এসেছিলাম, সেইটা থেকে চেঞ্জ হয়ে যে 0 to 100 যেটা হলো, তার প্রধান কারণ, মুখ্য কারণ কিন্তু এখানকার মানুষ। বললেন এই যে আমি এতদিন ধরে প্রায় মাসখানেক যাবৎ কলকাতায় আছি, সেই সময় কিন্তু কলকাতার মানুষজন যত দেখেছি, মিশেছি, সেইটা আমার পারসেপশনটাকে অতখানি চেঞ্জ করে, অতখানি ওপর দিকে তুলে দিয়েছে। মানে উইচ ইজ এ কোয়ান্টাম জাম্প।
এবং তারপরে আমরা যখন বারবার জিজ্ঞেস করলাম শুধু কি মানুষের জন্যই, তেমন না, মানুষের জন্য নয়, যখন শহরে ঢুকছি তখন আমি একটা প্রচণ্ড ভালো একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে ঢুকলাম। যখন এয়ারপোর্ট থেকে ঢুকছি, এত আলো জ্বলছে, এত চতুর্দিকে মনে হচ্ছে এটা খুব ভাইব্রেন্ট সিটিতে এলাম। এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় ওনাকে কলকাতার নানান ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল। উনি প্রাচীন কিছু বেঙ্গল ক্লাব, ক্যালকাটা ক্লাব, সিসিএফসি 1757 সাল এইসব দেখছেন আর মানে অভিভূত হয়ে যাচ্ছেন, ওখানকার প্রত্যেকটা জিনিস ছুঁয়ে দেখতে চাইছেন। ইতিহাসকে একটা বলছেন, আমি যেন মনে হচ্ছে একটা ইতিহাসের মধ্যে ঢুকে পড়েছি, ইতিহাসের সঙ্গে আছি। অনেক পুরনো পুরনো জায়গা যেগুলো হয়তো চট করে আমরা একটা এড়িয়ে চলি বা তাকাই না, যেগুলো পুরনো কলকাতায় অনেক কিছু আমাদের ভালো লাগে না, সেগুলোও ওনার ভালো লাগছিল। অনেকগুলো জায়গায় বললেন আমি দীর্ঘদিন লন্ডনে কাটিয়েছি, এই শহরটার সঙ্গে কোথায় যেন একটা সত্যি মিল খুঁজে পাচ্ছি। বেশ কিছু লোক আছেন যারা এটা নিয়ে ব্যঙ্গ বক্রোক্তি করে বলবেন যে কলকাতাকে লন্ডন করার যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন সেইটার দিকে একটা তির্যক ইঙ্গিত করতে ভালোবাসবেন। কিন্তু এই ভদ্রলোক কিন্তু একটা সিমিলারিটি, সাযুজ্য খুঁজে পেয়েছিলেন। তার যথেষ্ট ঐতিহাসিক কারণও আছে, যেহেতু ব্রিটিশরা দীর্ঘদিন এখানে ছিল, কলকাতা ব্রিটিশ ক্যাপিটাল বা রাজধানী ছিল, তারা তাদের মতো করে এটাকে করেছিল। তার যেগুলো রেলিক্স অফ দ্য রাজ এখনও থেকে গেছে। যাই হোক, এই যে ঘটনাটা, এইটা কিন্তু একটা মনে প্রচণ্ড একটা পজিটিভ স্পিরিট বা পজিটিভ জাগালো। অনেক সময় যেটা হয়, আমরা যেটা দেখি যে ঠিকভাবে কিন্তু, এমনকি আমি বলবো শাসক দলের লোকরাও সবসময় কিন্তু এই যে উন্নতি অগ্রগতির দিকগুলো সেইভাবে হয়তো তুলে ধরতে পারে না, যার জন্য একটা উল্টো ন্যারেটিভ তৈরি হয়। তার মূলে হচ্ছে একটা রাজনৈতিক কারণে অনেক পজিটিভ জিনিসকেও আমরা চোখ বন্ধ করে রেখে নেগেটিভগুলো দেখতে পারি। এবং তার থেকেও বড় কথা যেটা ভুলে গেছি, ঠিক এমন একটা সময় যেখানে এখানকার লোকেরা দেখবেন বলছেন যে বাবা কলকাতাটা ছাড়তে পারলে বাঁচি, আমাদের পরের জেনারেশন তো কেউ আর কলকাতায় থাকবে না, এই ধরনের যে কথা, সেখানে কিন্তু উনি বললেন আমি আগে সন্ধান পেলে হয়তো আমার কিডসদের, আমি ভাবতাম এখানের কোনো ভালো এডুকেশন দেওয়া যায় কি না। এমনকি এখানকার যেখানে উনি যে হসপিটালে ওনার স্ত্রীর করিয়েছেন, সেখানে দেখে উনি সো স্যাটিসফাইড যে বললেন যে এরকম তো ভাবা যায় না যে এখানে এইভাবে এই ব্যবস্থার মধ্যে দিয়ে মতো একটা কঠিন এবং জটিল অস্ত্রোপচার হয়েছে এবং তাড়াতাড়ি সেরেও উঠছেন। তো সবটুকু নিয়ে একটা কিন্তু প্রচণ্ড পজিটিভ পারসেপশান নিয়ে উনি ফেরত যাচ্ছেন। কিন্তু এই পজিটিভিটিটা আমরা যারা এখানকার, আমি বাঙালি মানে ডোমিসাইল বাঙালির কথা বলছি, তাদের মধ্যে অনেক সময় কেন যে ট্রিকল ডাউন করে না, এটা কিন্তু এটা খুবই ভাববার বিষয়। যেটা বলছিলাম একটু আগে, শাসক দলের লোকরাও হয়তো ওটাকে অনেক সময় সেইভাবে তুলে ধরতে পারেন না। তার একটা কারণ, আমরা ওই অর্থনীতি, বাণিজ্য, উন্নয়ন এগুলোকে ভাবা, ওখানের মধ্যে ঢুকবো, ওটা যেন একটা ভিন গ্রহের বাসিন্দাদের লোকেদের কথা বলার জায়গা, আমরা তার মধ্যে ঢুকি না। আমরা অন্য ছোটোখাটো একেবারে স্থূল রাজনৈতিক আলোচনা, স্থূল শুধু বাজে জিনিস দেখা, এইগুলোর মধ্যেই থাকতে ভালোবাসি। তো আজকে যখন একেবারে আমরা আরেকটা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন মনে হলো এই চতুর্দিকের এই নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভ একটা বার্তাও যাওয়া দরকার। আরেকটাও যেটা কিছুদিন ধরে মনে হচ্ছে চারপাশের নানান ঘটনা দেখে, যে একটা সময় ছিল যারা, বিশেষ করে যারা কমিউনিস্ট আন্দোলন করে বড় হয়েছেন, কমিউনিস্ট আন্দোলন করে এসছেন, চালিয়ে এসছেন, সেখানে কিন্তু ওনাদের যে সমস্ত পঠন পাঠন, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আইডেন্টিফিকেশন অফ দ্য এনিমি নাম্বার 1, প্রধান শত্রু তাকে চিহ্নিত করা রাজনীতিতে, এটা কিন্তু খুব জরুরি। কিন্তু অনেক সময় আশপাশের কিছু বক্তব্য বামপন্থীদের, সেটা শুনলে মনে হয় ওনারা সেই পথ মিলে এখনও চলছেন। তো ওনাদের প্রধান শত্রু কে, কারা হওয়া উচিত, আদর্শগতভাবে কারা ওদের প্রধান শত্রু হওয়া উচিত, সেইটা চিহ্নিতকরণ করতে ওনারা কোথাও ভুল করছেন না তো? এমনকি কংগ্রেসের ক্ষেত্রেও খুব জরুরি এই প্রধান শত্রুকে চিহ্নিতকরণ করা। অনেক সময় কংগ্রেস নেতাদের কিছু বক্তব্য এমন রকম আসে যেগুলো কিন্তু ঠিক এই নীতির সঙ্গে খাপ খেয়ে চলে না। তো এইগুলোরকে যদি কোনো না কোনোভাবে এই একটা পথটা মেনে চলা যায়, তাহলে বোধহয় অনেক কিছুর একটা সমাধান বেরিয়ে যায়। অনেক সময় বুঝতে পারে না যে আমরা কাকে সাপোর্ট করব, কাকে সমর্থন করব, বা কোনটা করলে দেশের জন্যে, সমাজের জন্যে, রাজ্যের জন্যে বিপদ বেশি। এই যে বিপদ সংকেতটা পাওয়া,
ঠিক নির্বাচনের মুখে দাঁড়িয়ে এইগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা, চিহ্নিতকরণ করা খুবই জরুরি। কিন্তু আজ আর এই রাজনীতিক কচকচের মধ্যে যাচ্ছি না। শুধু যেহেতু এই ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, বেশ কিছু দিন, বেশ কিছু সময় একসঙ্গে কাটালাম এবং ওনার মধ্যে থেকে একটা পজিটিভ স্পিরিট এলো, সেইটা বলার জন্যেই বলা যে সব কিছু কিন্তু আমাদের হারিয়ে যায়নি, অনেক কিছুই আছে যেগুলো নিয়ে আমরা এখনও একটা আশার কথা, আশ্বাসের কথা, এবং আমরা এখনও গর্ব করতে পারি সেরকম অনেক কিছুই আমাদের মধ্যে আছে। তো নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই হতাশা কাটিয়ে একটা আশার সঙ্গে, তারপর তো আপনাদের বিচার বিবেচনা কাকে দেবেন, কোন দল আসবে না আসবে সেটা, কিন্তু সেই যখন বিচারটা করবেন তার আগে একটা এই ধরনের বিশ্লেষণও জরুরি। শুধুমাত্র একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে যাবেন না। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন আমরা একটু পজিটিভ জিনিসগুলো দেখি না, পজিটিভ ভাবি না, পজিটিভ কথাগুলো বলি না, একটু পজিটিভিটির মধ্যে যাই না, ইতি 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 বলতে থাকি না। যেরকম আমাদের এটা তো কলকাতা বাংলা ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেবের জায়গা, উনিও বলতেন যে একজনকে 12 বছর ধরে যদি কাউকে এই হনুমান কলাখাবি হনুমান হনুমান বা বানর বানর বলা যায়, সে তারপরে একটা বানরের মতোই আচরণ করতে শুরু করে, এমনকি চাইলে হয়তো তার ল্যাজও গজিয়ে যেতে পারে। তো আমরা এই এত বছর ধরে এই যে নেগেটিভ 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 বলছি, সেগুলোকে ছেড়ে একটু পজিটিভ বলা, পজিটিভ ভাবা, পজিটিভ চিন্তা করা, এইগুলো শুরু করি না, দেখি না ইতির দিকে আমরা মন নিতে পারি কি না। আজকে এই ইতির কথা বলেই অন দ্যাট স্পিরিটেড নোট শেষ করব আজকের ক্যান্ডিডলি ইয়োর্স। একেবারে মন থেকে খোলা মনে যেটা মনে হয়েছে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারাও আপনাদের মনের কথা আমাদের কাছে পাঠান। দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স বিজনেস। আমাদেরকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের মতামত তা যেভাবেই হোক, আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক, যা দেখতে চান, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিন, কিন্তু তবুও আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেস। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।